29 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু। কেউ যেতে না পারলে দায় নিতে হবে এজেন্সিকেই, হুঁশিয়ারি ধর্ম উপদেষ্টার। সিন্ডিকেট খুঁজতে কমিটি গঠন। বাংলাদেশি শিক্ষার্থীদের দ্রুত কানাডার ভিসার আহ্বান প্রধান উপদেষ্টার। কর্মসূচি স্থগিত করল জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। এবং জার্মানিতে ভোক্তাপণ্য বাণিজ্য মেলায় বাংলাদেশি 42 প্রতিষ্ঠান দেশের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখবে বলছেন ব্যবসায়ীরা। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 প্রবাসের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবহেলার কারণে কোনো যাত্রী হজে যেতে না পারলে হজ এজেন্সিকে সেই দায় নিতে হবে, এমন মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সোমবার দুপুরে সচিবালয়ে 2025 সালের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কোনো এজেন্সি বা ব্যক্তি অগ্রিম টিকিট সংরক্ষণ করতে পারবে না। ওমরার টিকিট সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে গ্রুপের নামে আর বুকিং দেয়া হবে না। সিন্ডিকেটকে খুঁজে বের করতে সিনিয়র স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে 13 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মিনা ও আরাফায় তাঁবু ক্যাটারিং এর জন্য সার্ভিস কোম্পানির সাথে চুক্তি। 2 বাড়ি বা হোটেল কর্তৃপক্ষের সাথে চুক্তি। 3 পরিবহন কোম্পানির সাথে চুক্তি। 4 ক্যাটারিং নিতে আগ্রহী হলে ক্যাটারিং সমাধানকারী কোম্পানির সাথে চুক্তিগুলো সম্পাদন করবেন। এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজ যাত্রী, নিবন্ধিত হজ যাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে সৌদি সরকার কিংবা বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুততর করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হোসেনের সঙ্গে বৈঠকের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস এই আহ্বান জানান। আহ্বানে সাড়া দিয়ে কানাডার মন্ত্রী বলেন, বৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কানাডার দরজা সবসময় খোলা। এ সময় বাংলাদেশে কানাডার উৎপাদন কারখানা স্থানান্তরের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ নিয়ে বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যে বিদেশি বিনিয়োগ প্রচার ও সুরক্ষা চুক্তি নিয়ে চলমান প্রযুক্তিগত আলোচনার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন কানাডার মন্ত্রী। প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিবের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন তারা। 3 দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার সময় পুলিশের বাধায় সড়কে অবস্থান নেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। সোমবার বেলা 10:30টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সড়ক দিয়ে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। এ সময় একদিকে পুলিশ ও আরেকদিকে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেয় শাহবাগ বাংলাবোটর রোডে যানজট সৃষ্টি হয়। পরে যমুনায় যান জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের 6 প্রতিনিধি। ডক্টর ইউনুস স্যার 12 তারিখে আবুধাবি যাচ্ছেন। আমাদের মূল দাবি হলো যে স্যার ওই দেশের সরকারের সাথে একটা কূটনীতিক সমঝোতা তৈরি করে আমাদের জন্য যদি নুয়েন্টি উঠাই দিয়ে আমাদের কর্মসংস্থান যদি একটু তৈরি করে দেয়। প্রধান উপদেষ্টার সাথে আমাদের কিছুক্ষণের মধ্যে দেখা করার সুযোগ না দিলে আমরা এই ব্যারিকেড ভেঙে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করব। জার্মানির ফ্রাঙ্কফুর্টে চলছে বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তাপণ্য বাণিজ্য মেলা আম্বিয়েন্তে 2025। 5 দিন ব্যাপী এই মেলায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বহু প্রতিষ্ঠান অংশ নেয়। শুধু বাংলাদেশ থেকেই যোগ দেয় 42টি প্রতিষ্ঠান। দেশের রপ্তানি পণ্যের লক্ষ্যমাত্রা অর্জনে মেলা ভূমিকা রাখবে বলছে প্রতিষ্ঠানগুলো। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রিদম অফ লাইফ শিরোনামে জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্টে চলছে 5 দিন ব্যাপী বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা পণ্য বাণিজ্য মেলা আম্বিয়েন্তে 2025। আয়োজক স্বাগতিক জার্মানির সাথে গোটা বিশ্বের 4000 ক্রেতা বিক্রেতা উদ্যোক্তা প্রস্তুতকারক ডিজাইনার ও প্রদর্শক মেলায় অংশ নেয়। এবার দেশের 42টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে। আকিজ গ্রুপের স্টল সহ বিভিন্ন দেশীয় স্টলে বাংলাদেশের মানসম্মত পণ্যের চাহিদা দেখা যায়। মেলায় বাংলাদেশি পণ্যকে বিশ্ব বাজারে ব্র্যান্ডিং এর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন ব্যবসায়ীরা।
আসছি অ্যাম্বিয়েন্টে জার্মানি ফেয়ারে। এক্সপিরিয়েন্স ভালো, মাশাআল্লাহ রেসপন্সও ভালো। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও আসবো এবং বড় পরিসরে আসার চেষ্টা করব। বাংলাদেশের যে ঐতিহ্য বা যে বাংলাদেশের যে কালচারাল যে মোটিভগুলো আছে, যে পুরোনো মোটিভগুলো আছে, সেগুলোকে আসলে আমরা আমাদের এই কাজের মাধ্যমে আমরা কন্টেম্পোরারি ডিজাইনের দিয়ে আমরা তুলে ধরতে চেয়েছি। থ্যাঙ্কস টু এক্সপোর্ট প্রমোশন ব্যুরো অ্যান্ড এম্বাসি অফ বাংলাদেশ আমাদেরকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। আমি অবশ্যই সেকেন্ড টাইম আসবো, থার্ড টাইম আসবো, আর এটা আমার জন্য খুব বড় একটা লার্নিং এক্সপিরিয়েন্স। মেলায় বাংলাদেশের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন বার্লিনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাহাত বিন জামান। বাংলাদেশের পণ্যের বহুমুখীকরণ আমরা বিশ্বাস করি। আমাদের বাংলাদেশের ব্যবসা এবং অর্থনীতিকে আমরা ডাইভার্সিফাই করতে চাই। সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু অনেক পণ্য আছে যেটা এই আমাদের যারা ক্রেতা আছেন তাদের লাইফস্টাইলকে কিন্তু রঙিন করতে পারে। সেই আমরা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে কোলাবোরেট করছি যে ভবিষ্যতে বাংলাদেশ থেকে হস্তশিল্প এবং সেরামিক্সের বাইরে যাতে আরও পণ্য আসতে পারে সেই বিষয়ে আমরা খেয়াল রাখব। মেলায় অংশ নিয়ে ব্যবসায়ী ও প্রবাসীরা চান পণ্য বহুমুখীকরণেই বাংলাদেশের ভবিষ্যৎ বাণিজ্য সম্প্রসারণের মূল কৌশল হোক। 7 ফেব্রুয়ারি শুরু হওয়া এই মেলা চলবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লন্ডনের হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম সাইনবোর্ডে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাতেও রয়েছে। তবে বাংলা ভাষা স্টেশনের নাম নিয়ে বিরোধিতা করেছেন ব্রিটিশ সাংসদ রুপার্ট লোয়ে। সহমত পোষণ করে বাংলা সাইনবোর্ড মুছে ফেলার পক্ষে মার্কিন ধনকুবের ইলন মাস্কও। পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার ব্যস্ততম হোয়াইট চ্যাপেল পাতাল রেল স্টেশনের নাম বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা আছে। তবে ভাষার মাসে হঠাৎ এ নিয়ে শুরু হয় বিতর্ক, যার সূত্রপাত হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম বাংলায় লেখা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ব্রিটিশ এমপি রুপার্ট লোয়েরের একটি পোস্ট ঘিরে। সেখানে তিনি লিখেন, এটা লন্ডন, এখানে স্টেশনের নাম শুধুমাত্র ইংরেজিতে লেখা উচিত। এরপরে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। প্রযুক্তি উদ্যোক্তা ও এক্সের মালিক ইলন মাস্কও এই পোস্টে মন্তব্য করেন। পোস্টটি শেয়ার করে ইলন মাস্ক রুপার্ট লোয়েরের সাথে সহমত পোষণ করেন। হোয়াইট চ্যাপেল পাতাল রেল স্টেশনে বাংলায় লেখা সাইনবোর্ডটি যুক্ত করা হয় 2022 সালে। পূর্ব লন্ডনে বাংলাদেশি মানুষদের অবদানকে সম্মান জানাতেই এটা করা হয়েছিল। আসমাতুলি, নিউজ 24। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের 13 বছর পেরিয়ে গেলেও এখনো বিচার হয়নি। আর কত বছর গেলে এ দম্পতির হত্যার বিচার হবে, এই প্রশ্ন রেখে ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে প্যারিসে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। এ সময় টেলিকনফারেন্সে যোগ দেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখুনজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুলের পরিচালনায় বক্তব্য রাখেন ইউরো ভিশন নিউজের সম্পাদক মান্নান আজাদ, রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশের সাবেক কোষাধ্যক্ষ কামরুজ্জামান, ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির সহ অনেকে। ছিল দোয়া মাহফিলের আয়োজন। ফিলিপাইনের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব নাইটহুড ও সর্বোচ্চ পুরস্কার পিচ অ্যাওয়ার্ড জিতেছেন ব্রিটেন প্রবাসী বাংলাদেশি শেখ আলিউর রহমান। চলতি বছর এই জোড়া সম্মাননা জিতে এক অনন্য রেকর্ড সৃষ্টি করলেন তিনি। শেখ আলিউর রহমানের প্রতিষ্ঠিত ন্যায্য মজুরির সনদ শ্রমিকদের কল্যাণে যুগান্তকারী ভূমিকা রাখায় তাকে এই সম্মাননা দেয় ফিলিপাইন সরকার। দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব নাইটহুড বা নাইট অব রিজাল প্রাপ্তদের মধ্যে রয়েছেন মার্কিন কূটনীতিক হেনরি কিসেঞ্জার, স্পেনের রাজা ডন জুয়ান কার্লোস, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট এইচই মেসিকের মতো বিশিষ্ট ব্যক্তিরা। সিলেট থেকে ব্রিটেনে পাড়ি জমানো শেখ আলিউর রহমান শুধু যুক্তরাজ্যে নয়, সারা বিশ্বে একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি লন্ডন টি এক্সচেঞ্জের সিইও। ফ্রান্সের প্যারিসে নতুন সার্কুলারের প্রভাব নিয়ে অভিবাসীদের সমস্যা ও উত্তরণ শীর্ষক এক
সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের রিপাবলিকের বুজ দ্য থোবাই হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সাফের সাধারণ সম্পাদক মামুন হাসানের সঞ্চালনায় সেমিনারে আলোচক ছিলেন প্যারিসের যুব কাউন্সিলর নয়নেনকে ও বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি আইনজীবী আকাশ হেলাল। সেমিনারে অভিবাসী বিরোধী নতুন সার্কুলারের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি উপস্থিত বাংলাদেশি অভিবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকরা। এ সময় উপস্থিত ছিলেন সাফের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ইমন, সদস্য শাম্মী, তাওহিদ আহমেদ, তানিয়া, সোমা দেবনাথ সহ আরো অনেকে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতিকে সামনে রেখে তারুণ্যের উৎসব শিরোনামে স্পেনের রেইনা সোফিয়া মিউজিয়ামের হলরুমে অনুষ্ঠিত হয়েছে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বাংলাদেশ দূতাবাস স্পেন ও ভালিয়ান্তে বাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিশুদের চিত্রাঙ্কন মুগ্ধ করে সবাইকে। 3টি গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রায় অর্ধশতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজউদ্দিন। ঋতুরাজ বসন্ত বরণে প্রস্তুত হচ্ছে প্রকৃতি। বসন্ত বরণের প্রস্তুতিতে পিছিয়ে নেই প্রবাসীরাও। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা, কখনো সাংগঠনিকভাবে, কখনো বা কয়েকটি পরিবার মিলে। কুয়েতের সালমি মরুভূমিতে সৈয়দ রাঙ্গা, মনির হোসেন বাবু, আতাহার খান, মনিরুল ইসলামের আয়োজন যেমন খুশি তেমন সাজের। গ্রাম বাংলার বিভিন্ন সাজে নিজেদের ফুটিয়ে তোলে কোমলমতি শিশুরা। এছাড়াও নানা রঙের ফুলের গহনা ও লাল, সবুজ, হলুদ মিশ্রণের শাড়িতে সাজেন রমণীরা। আর পুরুষরা পাঞ্জাবিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বসন্তের আগমনী বার্তা দেন। প্রবাসের সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরো একবার। দেখছেন নিউজ 24 প্রবাসের সংবাদ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। বিএনপিকে এমনটাই আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সব রাজনৈতিক দল একমত হলে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে আপত্তি নেই সরকারের। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহমেদ এবং হাফিজউদ্দিন আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব জানান, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যবস্থার আশ্বাস পেয়েছেন তারা। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে, অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি। জাতীয় নির্বাচনের আগে কোন স্থানীয় নির্বাচন বিএনপি মেনে নেবে না বলেও জানান তিনি। আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। এর পরপরই সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, সব রাজনৈতিক দল একমত হলে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে সরকারের আপত্তি নেই। সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেননি। এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কি এক্সপেকটেশন, তারা কি চায় সেটার উপরেই মূলত এটা ডিপেন্ড করবে। বৈঠক নিয়ে শফিকুল আলম বলেন, বিএনপি থেকে মানবাধিকারের বিষয়ে জোর দেওয়ার কথা বলা হয়েছে। ডক্টর ইউনূস বলেছেন, কোনো অবস্থাতেই কোনো নাগরিকের মানবাধিকার লঙ্ঘন হবে না। তাদের এগেইনস্টে সুস্পষ্ট অভিযোগ আছে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে আর আওয়ামী লীগ ও ছাত্রলীগ নামে কোনো সংগঠনকে রাজনীতি করতে দেয়া হবে না। এদেরকে আইনের মধ্য দিয়েই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। অপারেশন ডেভিল হান্টে শুধু আওয়ামী লীগ নয়,
অপরাধী সমন্বয়ক হলেও ব্যবস্থা নেয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। টিএসসি গ্রাউন্ডে জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, দ্রুত ডাকসু নির্বাচন দিতে কাজ করা হচ্ছে। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মূলে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলনের শুরু থেকেই বিপ্লবী শিক্ষার্থীদের দমাতে নিপীড়ন নির্যাতন চালিয়েছিল পতিত শেখ হাসিনার লাঠিয়াল বাহিনী, নিষিদ্ধ ছাত্রলীগ। এই হেলমেট বাহিনীর হাতে বেশিরভাগ শিকার হয়েছে ঢাবির ছাত্রছাত্রীরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই হিরোদের সম্মান জানানোর আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্রলীগের কাছে কখনোই আত্মসমর্পণ করে নাই। এতে অংশ নিয়ে জুলাই গণ অভ্যুত্থানের অগ্রভাগে থাকা সমন্বয়করা বলেন, বিগত সময়ে নানাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কুক্ষিগত ছিল। সেখান থেকে মুক্তি পেতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তারা। বিশ্ববিদ্যালয় ডাকসু কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন চলবে। এখানে প্রত্যেকটা শিক্ষার্থী নেতা হয়ে উঠো। এখানে প্রত্যেকটা শিক্ষার্থী কোনো দলের নেতা না হয়ে শিক্ষার্থীদের নেতা হয়ে উঠো। আমরা আর ফ্যাসিজমকে, আমাদের এই বিভাজনের মধ্য দিয়ে ফ্যাসিজম আমাদের মধ্যে আবার গড়ে উঠুক, সেটা আমরা চাই না। এই সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, যারাই ডেভিলের ভূমিকায় অভিভূত হবে তাদের বিরুদ্ধে যেন পরিচালিত হয় অপারেশন ডেভিল হান্ট। ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আইনের ভিত্তিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে এই দেশে আর কোনো রাজনীতি করতে দেওয়া হবে না। আইনের ভিত্তিতে আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড়া করাবো এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে নিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রতিদিনই কাজ করছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। ডাকসুর জন্য আমরা অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করছি। And you see every day activities are being taken place. পরে জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। জুলাই অভ্যুত্থানে আত্মদানকারীরা ইতিহাসের স্রষ্টা, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, আন্দোলনের শহীদদের পরিবার প্রতি মাসে পাবেন 20,000 টাকা করে ভাতা। বিভিন্ন ক্যাটেগরিতে আহতদেরও রাষ্ট্রীয়ভাবে দেয়া হবে অর্থ সহায়তা। সোমবার জুলাই আহত ও শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু করে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে সরকার। সোমবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে 21 শহীদ পরিবার এবং 7 আহতকে চেক হস্তান্তরের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে জানানো হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই অভ্যুত্থানের প্রতিটি শহীদ পরিবারকে এককালীন 30 লাখ টাকা এবং মাসিক 20,000 টাকা করে ভাতা প্রদান করা হবে। এছাড়া আহতদের 2 ক্যাটাগরিতে ভাগ করে এককালীন নগদ টাকা ও ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শহীদ পরিবারের সদস্য এবং আহতরা তাদের পুনর্বাসন, আর্থিক সহায়তা সহ বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে অভিযোগ করেন, প্রশাসনের মধ্যে এখনো পতিত সরকারের দোসররা আছে। উত্তরে প্রধান উপদেষ্টা জানান, শুধু প্রশাসন নয়, সারা দেশেই তারা আছে। তাদের সৎ পথে ফেরাতে সবার প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তারা সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? কাজে সেই তেজ আসতে হবে না, এটাকে জায়গা দেবো না আমরা কোথাও। সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে, আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি। হলো না। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন, জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের সবার বিচার হবে।
যদি বল তার সে আমারে পিটবে আমি পিটবো, এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তোমরা বিচারের কথা বলেছো অনেক সময়, এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো, এখানে অনেকে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই। বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস, কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায়। বিচারের কাজ চলতে থাকুক, যারা অপরাধী, যাকে সাক্ষ্য প্রমাণ আছে তারা পুলিশের হাতে সুপর্দ করে দাও, বিচারের হাতে তুলে দাও। অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। তুমি এই দেশের সন্তান, আমি এই দেশের সন্তান। তুমি আমার বহু কষ্ট দিছো, আমি তো অনেক কষ্ট দেবো না। এই দেশ আমার একার না, তোমারও এই দেশ। তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না। এখন থেকে জুলাই আন্দোলনের শহীদরা জুলাই শহীদ এবং আহতরা জুলাই যোদ্ধা নামে অভিহিত হবেন। পাশাপাশি জুলাই যোদ্ধাদের পরিচয়পত্র প্রদান এবং এই পরিচয়পত্র ব্যবহার করে তারা সরকারি নানা সুবিধা নিতে পারবেন বলেও জানানো হয় বৈঠকে। সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টা 21শে বইমেলায় একটি বইয়ের স্টলে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এই হামলা বাংলাদেশের নাগরিকদের অধিকার এবং দেশের আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বইমেলা 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য জীবন দেয়া ভাষা শহীদদের স্মরণে পালিত হয়। অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ ও বাংলা একাডেমিকে ঘটনাটি তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছে। পুলিশকে মেলায় নিরাপত্তা বাড়াতে এবং গুরুত্বপূর্ণ স্থানে যেন কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকেও দেশে যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। প্রবাসের সংবাদে সময় হলো আরও একটা বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার, এবারে নিউজ 24 স্পোর্টস। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স। তারপরও দল নিয়ে বেশ আশাবাদী এই ক্যারিবীয় সংবাদ সম্মেলনে জানান, নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ। এছাড়া দলে না থাকা লিটন দাসকে মিস করবেন সিমন্স। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরুর তৃতীয় দিনেও অনুশীলনে যোগ দেননি অধিনায়ক নাজমুল শান্ত ও তাওহিদ হৃদয়। তাসকিন, নাহিদ রানা, জাকের আলীদের দম ফেলার ফুসরত নেই মোটেও। বিপিএল এর পরেই তাদের ব্যস্ততা চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরেই। হোম অফ ক্রিকেটে দুপুরে প্র্যাকটিসের শুরুতে ছোট একটা মিটিং সেরে নিলেন হেড কোচ ফিল সিমন্স। তবে সেখানে ছিলেন না বরিশালের জার্সিতে মাঠ মাতানো কোনো ক্রিকেটার। 1.5 মাসের টি-20 বিপিএল শেষে ওয়ানডে ফরম্যাটের বৈশ্বিক আসর। ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ডরা ওডিআই ফরম্যাটে প্রস্তুতি নিচ্ছে সিরিজ খেলে। সেখানেই সুযোগ নেই টাইগারদের। আমি বলবো না পর্যাপ্ত প্রস্তুতি হয়েছে। দীর্ঘ সময় ধরেই ছেলেরা টি-20 ফরম্যাটে খেলেছে। আমাদের মূল প্রস্তুতি শুরু হবে দুবাইয়ে প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে। গত আসরে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছিল বাংলার ছেলেরা। অভিজ্ঞতার বিচারেই গত আসরের তুলনায় এবারের দলটি কিছুটা পিছিয়ে। তারপরও আশা হারাতে চায় না হেড কোচ। When the team was selected, obviously as players we get disappointed when we're not in squads, but আপনি ভালো কিছুর আশা না করলে সেই টুর্নামেন্টে অংশগ্রহণের মানে দেখি না। তবে সাদা বলের ক্রিকেটের দিনটা কেমন যাচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। যদি দিন আমাদের হয় তাহলে প্রতিপক্ষ যেই হোক না কেন আমাদের হারানো সম্ভব হবে না। a player like that you are going to miss. চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে পড়েছেন লিটন দাস, কিন্তু এখনো রয়েছেন আলোচনায়। প্রশ্ন ছিল কোচের কাছে লিটনের বাদ পড়া নিয়ে। I think when you go into a tournament you try and prepare as best as you could. দল থেকে বাদ পড়ে লিটন নিজেও হতাশ। আমার সাথে ওর কথা হয়েছে, ও নিজেকে নিয়ে কাজ করছে, পারফর্ম করে দ্রুত জাতীয় দলে ফিরবে সে। আমি সেটাই বিশ্বাস করি। We made a lot of strides in the Caribbean from a point of view of touring strides because চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে আগামী 13 ফেব্রুয়ারি গভীর রাতে দেশ ছাড়বে টিম টাইগার্স। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।